অপমান সহ্য করতে না পেরে তৈরি হয়েছিল এই ভবনটি। শুধু তাই নয়, বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ যে দলটি রয়েছে, এই দলটি কিন্তু আওয়ামী মুসলিম লীগ নামে সর্বপ্রথম এই বিল্ডিংটাতে বসেই প্রথম সৃষ্টি হয়েছিল, সংগঠনটি প্রতিষ্ঠা করেছিল। যদিও ওই সময় এটার নাম ছিল নিখিল ভারত মুসলিম লীগ অথবা পূর্ব পাকিস্তান মুসলিম লীগ নাম ছিল। তো মানে এরপরে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী মুসলিম শব্দটিকে বাদ দিয়ে এটিকে কিন্তু তখন এই যে বর্তমানে দলটি, এটিকে আওয়ামী লীগ নাম করা হয়েছে এবং এই বিল্ডিংটাতে কিন্তু এটা মানে প্রতিষ্ঠা হয়েছিল। এটা কিন্তু একটা রাজনৈতিক একটা গুরুত্ব রয়েছে। পুরান ঢাকার টিকাটুলি এলাকা, চারপাশে আধুনিক অপরিকল্পিত ভবন, ব্যস্ত রাস্তা আর মানুষের কোলাহল। এই কোলাহলের মাঝেই দাঁড়িয়ে আছে একটি চমৎকার প্রাসাদ, নাম তার রোজ গার্ডেন প্যালেস। আজ এটাকে অনেকে একটি পুরাতন দালান বা পুরাতন একটি প্রাসাদ হিসেবেই চেনে, কিন্তু এই ভবনটিতে লুকিয়ে আছে বাংলার রাজনৈতিক, এই পুরান ঢাকার চলচ্চিত্র এবং ব্যক্তিগত জেদের একটি বহিঃপ্রকাশ কিন্তু এই বিল্ডিংটিতে আসলে লুকিয়ে আছে। আজকের ভিডিওতে আমরা জানবো এই রোজ গার্ডেন প্যালেস কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই রোজ গার্ডেন প্যালেসের ইতিহাসটা জানবো, এর রাজনৈতিক গুরুত্ব কী রয়েছে এবং এটি কিভাবে অবহেলায় হারিয়ে যেতে বসেছিল। এই প্যালেসটি নির্মিত হয় 1930 সালের দিকে। এই প্রাসাদের নির্মাতা ছিলেন ব্রিটিশ আমলের নব্য ধনী ব্যবসায়ী ঋষিকেশ দাস। সাধারণ পরিবার থেকে নব্য ধনী হওয়ায় পুরান ঢাকার খানদানি পরিবারগুলো তেমন পাত্তা দিত না ঋষিকেশ দাসকে। কথিত আছে ঋষিকেশ দাস বলদা গার্ডেনের এলাকার এক জমিদার, যার নাম ছিল নরেন্দ্র নারায়ণ চৌধুরী, তার একটি জলসাতে তাকে অপমান করা হয় এবং সেখানে তিনি অপমানিত হয়ে ফিরে এসে তার একটি বাগান বাড়ি করার পরিকল্পনা করেন এবং সেই জেদের বসেই 1930 সালের দিকে তিনি পুরান ঢাকার টিকাটুলিস্থ, এই যে যেখানে আমি দাঁড়িয়ে আছি, KM দাস লেনের পাশেই প্রায় এখানে কিন্তু 22 বিঘা জমি রয়েছে এবং এই জমিটার উপরেই তিনি কিন্তু এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন, যেটাকে তিনি রোজ গার্ডেন প্যালেস নাম দিয়েছিলেন। এইটারও একটা কারণ রয়েছে। এর যে প্রিমিসেসটা আছে সেইখানে কিন্তু গোলাপ, বিশ্বের প্রায় 13 থেকে 14টি দেশ থেকে বিভিন্ন ধরনের গোলাপ গাছ এনে কিন্তু এখানে বাগানটা তৈরি করা হয়েছিল এবং এই সুন্দর প্রাসাদটির চতুর্দিকেই গোলাপের বাগান ছিল, যেটি এখন আর আসলে নাই, অনেক দিন আগের কথা। সেই জন্য কিন্তু রোজ গার্ডেন প্যালেস নামকরণ করা হয়েছিল। কিন্তু এই প্রাসাদটি সম্পূর্ণভাবে ফিনিশিং দেওয়ার আগেই ঋষিকেশ দাস দেউলিয়া হয়ে পড়েন এবং প্রচণ্ড অর্থাভাব দেখা দেয় তার। প্রাসাদটি তিনি তখন বিক্রি করতে বাধ্য হন। 1937 সালের দিকে তিনি রোজ গার্ডেন প্যালেসটি তখনকার এখানকার খান বাহাদুর আব্দুর রশিদ নামের একজনের কাছে বিক্রি করে দেন এবং তখন প্রাসাদটির নতুন নামকরণ হয় রশিদ মঞ্জিল। মৌলভী কাজী আব্দুর রশিদ 1944 সালে মারা যান। তার মৃত্যুর পর রোজ গার্ডেনের মালিকানা পান 1966 সালে তার বড় ছেলে কাজী মোহাম্মদ বশির, যার ডাকনাম হুমায়ুন সাহেব। এটা কিন্তু দীর্ঘদিন যাবৎ হুমায়ুন সাহেবের বাড়ি নামে পরিচিত ছিল, এমনকি এখনও এইখানে আশেপাশে একে হুমায়ুন সাহেবের বাড়ি বললেও কিন্তু এটা সবাই চেনে। এরপরের যে কাহিনী সেটা হচ্ছে 1971 সালে তো মুক্তিযুদ্ধ হয়, আপনারা জানেন। এরপরে তার বংশধরেরা অর্থাৎ হুমায়ুন সাহেবের বংশধরেরা 1970 সালে বেঙ্গল স্টুডিও ও মোশন পিকচার্স লিমিটেডের কাছে রোজ গার্ডেন প্যালেসটি আসলে ইজারা দেয়। আর বন্ধুরা, এই হচ্ছে সেই বেঙ্গল স্টুডিও এবং পিকচার হাউস। এই বেঙ্গল স্টুডিওতে কিন্তু একটা সিনেমা এইখানে আসলে তৈরি হয়েছিল, আর সেটার নাম হচ্ছে হারানুদ্দিন। এখনও কিন্তু ইউটিউবে সার্চ করলে হারানুদ্দিন সিনেমাটি পাওয়া যায়, আপনারা কিন্তু দেখে আসতে পারেন। এইটা কিন্তু, আর এই হারানুদ্দিন যে সিনেমাটা রয়েছে, যেটা ইউটিউবে এখন আপনি সার্চ দিয়ে দেখতে পারেন, এটা কিন্তু এই বিল্ডিংটাতে অর্থাৎ রোজ গার্ডেন প্যালেস নামের যে বিল্ডিংটা, এইখানে শুটিং হয়েছিল এবং এখানেই তৈরি হয়েছিল। শুধু তাই না, বাংলাদেশে অনেকগুলো টেলিফিল্ম কিন্তু এই রোজ গার্ডেন প্যালেসে তৈরি হয়েছে, এখানে শুটিং হয়েছে। এরপর প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাংলাদেশ স্বাধীনতার পরে যখন প্রতিষ্ঠা হয়, তখন 1989 সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করে। চিন্তা করেন, একটা ব্যক্তি মালিকানাধীন জিনিস প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংরক্ষিত এলাকা ঘোষণা করে দিল। তারপরে কিন্তু এর যে বংশধরেরা ছিল হুমায়ুন সাহেবের, তারা মামলা করার পরে 1993 সালে কিন্তু তার এই মানে তাদের যে উত্তরাধিকার সূত্রের এই প্যালেসটি, সেটি আবার সে পুনরায় ফিরে পায় এবং ফিরে পাওয়ার পরে কিন্তু বাংলাদেশ সরকার এদের সাথে যোগাযোগ করে এবং 2018 সালে 332 কোটি টাকা প্রায় মূল্যে কিন্তু এটা বাংলাদেশ সরকার কিনে নেয়। এই যে রোজ গার্ডেন প্যালেস রয়েছে, এইখানে কিন্তু
রাজনৈতিক গুরুত্ব, এর রাজনৈতিক গুরুত্ব অনেক। কারণ এইখানেই যে এর ভিতরে আপনাদেরকে আমি দেখাবো, এর ভিতরে যে আপনার হল রুম রয়েছে, এই হল রুমে নিখিল ভারত মুসলিম লীগের প্রথম অধিবেশন হয়েছিল এবং বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমানে যেটা রয়েছে, যেটা আওয়ামী মুসলিম লীগ নাম ছিল, সেটা কিন্তু এইখানেই আসলে প্রতিষ্ঠা লাভ করেছিল। এটা কিন্তু রাজনৈতিক গুরুত্ব আসলে অনেক বেশি। আসলে আমরা এখন ভিতরে যাব, ভিতরে দেখাবো আপনাদেরকে আসলে কি রয়েছে। সো দর্শক, আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি, আসলে এই হল রুমটাতেই কিন্তু বসে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছিল। এই জন্য কিন্তু এটার রাজনৈতিক গুরুত্ব অনেক। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এই যে মিটিংয়ের কিন্তু সুন্দর রয়েছে, বা টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, এবং এইগুলাই কিন্তু তখন ব্যবহার করা হয়েছে। মানে যেগুলো আগে ছিল সেগুলোই কিন্তু এখনও রয়েছে। এখন কিন্তু ভিতরে আসলে উন্মুক্ত করে দেওয়া হয়েছে, আপনারা আসলে দেখতে পারবেন। আর এই যে গ্রিক মূর্তিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু তখনকারই আসলে আমলে তৈরি, এগুলো মার্বেল পাথরের তৈরি। আর এইখানে যেটা দেখতে পাচ্ছেন, এই যে সুন্দর সোফা, এই সোফাটা কিন্তু ওই আমলেরই, আসলে ওই 1930 বা এর পরের আমলের, যারা আসলে তখনকার ছিলেন পরবর্তীতে তারা এটা ব্যবহার করতেন। 22 বিঘা জমির উপরে আসলে এই যে প্রাসাদটি, যেটা আপনাদেরকে আসলে আজকে দেখাচ্ছি আমি, সেটা 22 বিঘা জমির উপরে প্রতিষ্ঠিত। এবং এইখানে যে স্থাপত্যশৈলী ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে করিন্থীয় গ্রিকরা যেরকমভাবে স্থাপত্যশৈলী আসলে নির্মাণ করতো, সেটার মধ্যে 3টা পদ্ধতি রয়েছে। এর 3টার মধ্যে কিন্তু অন্যতম একটা হচ্ছে করিন্থীয় গ্রিক। সো দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে কারুকার্যময়, এগুলো কিন্তু গ্রিক মানে স্থাপত্য নিদর্শন। এই যে ফুল টুল আঁকা, এগুলো কিন্তু গ্রিক থেকেই আসলে কপি করা। এইটা দেখতে পাচ্ছেন পুরাটাই লোহার, সুন্দর একটা সিঁড়ি এখানে ব্যবহার করা হয়েছে। সো এখন হচ্ছে দ্বিতলায় যেটা রয়েছে হলরুমটা, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এইখানেই হয়তো মিটিংগুলো হয়েছে, বা যারা পরবর্তীতে আসলে এইখানে এটার মালিক ছিল তারা হয়তো এটা ব্যবহার করেছে। দেখতেই পাচ্ছেন যে চেয়ারগুলো সেগুলো আগের মতোই রয়েছে। এই যে দেখেন এইখানে ওই যে সোফা সেট রয়েছে। আর এটা তো আসলে বেশি পুরাতন নয়, 1937 সাল থেকে এই বর্তমান পর্যন্ত এই সময়টা, এটা বেশি পুরাতন নয়। মোটামুটি এটা কিন্তু জীর্ণ শীর্ণ হয়ে গেছিলো প্রায় একদম। পরবর্তীতে কিন্তু যখন বাংলাদেশ সরকার এটা কিনে নেয়, তারপর এটাকে সংস্কার করা হয়, বেশ টাকা পয়সা খরচ করে সংস্কার করে কিন্তু বর্তমানে এই যে জকজকে তকতকে দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু এই সংস্কার করার পরের বিষয়। আর জারবাতিগুলো পুরাতন মনে হয় আগেরই সেগুলা। আর এখানে যে রুমটা দেখতে পাচ্ছেন, এই রুমটাতে কিন্তু আসলে সর্বশেষ যারা বংশধর ছিলেন হুমায়ুন সাহেবের, তারাই কিন্তু আসলে এগুলো ব্যবহার করতেন আমার মনে হয় যতদূর। এটাও হয়তো হুমায়ুন সাহেব যে নিয়েছিলেন তাদের বংশধরের একটা ব্যবহৃত খাট। হুমায়ুন সাহেবের বংশধরদের এগুলোও হয়তো তাদের আসবাবপত্র দেখতে পাচ্ছেন। দুঃখজনক হলেও সত্য, স্বাধীনতার পরে আসলে এই বিল্ডিংটা অবহেলায় পড়ে গিয়েছিল। কখনো আসলে রাজনৈতিক কাজে ব্যবহার করা হয়েছে, কখনো চলচ্চিত্র নির্মাণের কাজে, কখনো ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়েছে। এবং এইটাকে আসলে এটা যে একটা পুরাকীর্তি হিসেবে এটাকে সংরক্ষণ করা যায়, সেটা আসলে বাংলাদেশ সরকার বা বাংলাদেশ গঠন হওয়ার পরে অনেক পরে আসলে তাদের মনে হয়েছে। বর্তমানে এই রোজ গার্ডেন প্যালেস হচ্ছে বাংলাদেশ সরকারের একটা সম্পদ। আর এখন কিন্তু এই রোজ গার্ডেন প্যালেসে আসতে বা ভিতরে প্রবেশ করলে একটু দেখতে আপনাকে 30 টাকা করে টিকিট কাটতে হবে। আর হচ্ছে এখানে পার্কিংয়ের কোনো ব্যবস্থা নাই। আপনি যদি মোটরসাইকেল বা অন্যান্য গাড়ি নিয়ে আসেন, পার্কিংয়ের কোনো ব্যবস্থা নাই। স্পষ্ট করে বলে দিচ্ছি, যারা আসবেন সমস্যা আছে, আপনার নিজ দায়িত্বে রাখতে হবে। আর এখানে কিভাবে আসবেন? আসতে হলে গুগল ম্যাপের সহায়তা নিন, খুবই সহজ। আর যদি আপনি এটা না করেন তাহলে জাস্ট টিকাটুলিতে চলে আসবেন, পুরান ঢাকার টিকাটুলিতে। এখানে এসে যে কোনো একটা রিক্সাকে যদি বলেন, যে এখন রোজ গার্ডেন প্যালেস নামেই চেনে, আবার হুমায়ুন সাহেবের বাড়ি যদি বলেন সেটাও চেনবে, তাহলে রিক্সা নিয়ে চলে আসবে। এই ঝর্ণাটি একবার চালু ছিল এক সময়, যখন আসলে ঋষিকেশ দাস তারপরের যারা মালিক হয়েছে তারা কিন্তু এই ঝর্ণাটি চালু রেখেছিল, কিন্তু বর্তমানে এটি বন্ধ রয়েছে। এক সময় এইখানে রোজ গার্ডেন ছিল, পুরাটাই রোজ গার্ডেন ছিল, সেজন্য এটার নামও হয়েছে রোজ গার্ডেন প্যালেস। কিন্তু বর্তমানে রোজ গার্ডেন নেই, দ্যার ইজ নো রোজ গার্ডেন। কিন্তু আসার কথা হলো যে খুবই সম্প্রতি এখানে দেখতে পাচ্ছেন, এবং আমি যদি আপনাদেরকে দেখাই, এই পাশটাতে কিন্তু আরেকটা রয়েছে। এই দুইটা ছোট গার্ডেন কিন্তু এখানে তৈরি করা হয়েছে সরকারের পক্ষ থেকে। আমি আশা করব যে যতগুলো খালি জায়গা আছে, যেহেতু রোজ গার্ডেন প্যালেস নাম এটার, আমার মনে হয় যে একটা খালি জায়গাও মানে কোনোভাবে রাখা উচিত না। একটা ওয়াকওয়ে রেখে
এই সব কটাকে আসলে রোজ গার্ডেন দিয়ে ভরে ফেলা উচিত, নতুবা রোজ গার্ডেন প্যালেস নামটা আসলে যায় না। রোজ গার্ডেন প্যালেস শুধুমাত্র একটি ভবন নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি আকাট সাক্ষী হিসেবে কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। ইতিহাস সংরক্ষণ মানে কোনো দেয়াল বাঁচানো নয়, ইতিহাসকে বুঝতে হবে এবং এই ইতিহাসকে পরবর্তী প্রজন্মের কাছে আসলে তুলে ধরতে হবে। আর যদি তা না হয় তাহলে পরবর্তী প্রজন্ম শুধুমাত্র একটি পুরাতন বিল্ডিং হিসেবেই চিনবে এই রোজ গার্ডেন প্যালেসকে। এর রাজনৈতিক ইতিহাস এবং চলচ্চিত্র এবং ব্যক্তি জেদের যে কথাটা সেটা কিন্তু কেউ জানবেই না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানাতে পারেন এবং এমনই ইতিহাসভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।